ভাবুন, আপনি অন্ধকার, শব্দশূন্য, একা একটি রাস্তা হেঁটে যাচ্ছে। ঠিক তখনই কারোর পায়ের বুড়ো আঙুলটা পা থেকে খসে আপনার গায়ে পড়লো। নভেম্বর 25, বিষ্ণুপুরের বাসিন্দা অনামি এবং সোনম। অনামি আমারই দুঃসম্পর্কের কাজিন। 15 কিমির মধ্যে জয়পুরে থাকা অনামির মামার ছেলের জন্মদিনের নেমন্তন্ন ছিল, আর এই জন্মদিনে যাওয়াটাই ছিল তাদের জীবনের সবচাইতে বড় ট্রমা। বলে রাখা ভালো, অনামি এবং সোনম তারা দুই বান্ধবী। অনামি বিষ্ণুপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী এবং সোনম বিষ্ণুপুর ডিএলএড। এখন ওরা জন্মদিনে দিনের বেলাতেই গিয়েছিল। দিনের বেলায় কেক কেটে ভাত পরমান্ন খেয়ে বিকেল হওয়ার আগেই বেরিয়ে পড়েছিল। তবে ফেরার আগে অনামির মামা একটাই কথা বলেছিল, গাড়ি এখান থেকে স্টার্ট হয়ে সোজা যেন বাড়িতেই থামে। জঙ্গলে তো নয়, কেউ লিফট চাইলেও না। এখানে জয়পুর থেকে বিষ্ণুপুরে যাওয়ার যে রাস্তাটি, তার মাঝেই রয়েছে 9 কিলোমিটারের একটি জঙ্গল। এবার ওরা তো ঠিক সময়ে বেরিয়ে পড়েছিল। তার সাথে অনামির মামা এটাও বলেছিল যে এদিক ওদিক না গিয়ে সোজা যেন বাড়ি যায়, কারণ শীতকালে বেলা ছোট, তাড়াতাড়ি সন্ধে হয়। কিন্তু ওই বলে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অনামি তার মামার বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতে না যেতেই তার স্কুটির টায়ার পাঞ্চার হয়ে যায়। এমত অবস্থায় তারা ভাবতে লাগলো ঠিক কি করা যায়। তখনই সোনম বলল, আরে এটা কোনো ব্যাপার নাই, চল সামনেই কোনো না কোনো রিপেয়ারিং সেন্টার পেয়ে যাবি, গাড়ি সারিয়ে তারপর যাওয়া যাবে। তো যেমন কথা তেমন কাজ, ওরা স্কুটি ঠেলতে ঠেলতে কিছুটা গিয়েই একটা রিপেয়ারিং সেন্টার পেলো। অ্যান্ড অফকোর্স তোমরা তো জানো টায়ার রিপেয়ারিং করাটা কতটা টাইম টেকে, তাই সেই কাজটা করতে করতে প্রায় বিকেল গড়িয়ে এসেছিল। তখন গিয়ে ওদের স্কুটিটা রেডি হলো নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অনামির কোথাও না কোথাও একটা হেজিটেশন ছিল, তাই ও বলল, আরে আর 20 মিনিটের মধ্যে সন্ধে হয়ে যাবে, আজকে আর ফিরতে হবে না, চলো আজকে মামার কাছে ফিরে যাই, কালকে না হয় সকাল সকাল বেরিয়ে পড়বো। কিন্তু সোনম বলে ওঠে, আরে না দেখ, এরম করিস না, আজ রাত্রেই ফিরতে হবে, কাল ভোরে উঠে প্রজেক্ট লেখার আছে। সোনম এমন ভাবে বললো, তাই অনামিও আর না করতে পারলো না। ও ভাবলো স্কুটি স্পিড দিয়ে সন্ধে হওয়ার আগে জঙ্গল পার হবে, কিন্তু তার হয় না। ওরা যেতে যেতে সূর্য ডুবে গেল, জঙ্গলও শুরু হয়ে গেছে, তবু ওরা যাচ্ছে। যেতে যেতে ওরা জঙ্গলের মাঝখানে এসে পৌঁছেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতার সাথে সাথে ঝিঁঝি পোকার ডাক। ঠিক এমনই সময় স্কুটি হঠাৎই বন্ধ। তখনও কিন্তু সোনম একেবারে চিল। বলে রাখা ভালো, সোনম মেয়েটা অল্প স্বল্প চঞ্চল এবং চটুরি টাইপ। তবে এই সিচুয়েশনে অনামির পেটে হয়ে গেছে, তাই ও বলল, আরে ওই মেকানিক দাদাকে ফোন করে দেখ না, যদি কোনো হেল্প হয়। যেহেতু কিছুক্ষণ আগেই গাড়ি হারানো হলো, তাই মেকানিক দাদার নাম্বারও ছিল তাদের কাছে। তাই মেকানিক দাদাকে ফোন করে সমস্যা জানানো হলে সে তো সাবধানী রে, গাড়ি না দেখলে আমি বলতে পারবো না। তখন ওদের কাছে দুটো অপশন, হয় ওরা স্কুটি নিয়ে জয়পুরের দিকে যাবে, স্কুটি সারিয়ে আবার এতটা রাস্তা ব্যাক করবে, বা মার বাড়িতে থেকে যাবে, না হয় স্কুটি ঠেলতে ঠেলতে বিষ্ণুপুরের দিকে এগিয়ে যাবে। এবং ওরা এই সিদ্ধান্ত নয় যে ব্যাকে না গিয়ে ওরা বিষ্ণুপুরের দিকে এগিয়ে যাবে, তাছাড়া আর কোনো অপশনই ছিল না। রাস্তা একেবারে শুনশান, আগে শের তো পিছে খায়। যদিও শের হলে গাছের ডালে উঠে নিজের প্রাণ বাঁচানোর একটা চান্স ছিল, কিন্তু এখানে সোনমের বোন অর্পিতার চিঠিটা পড়ে আমারই গা শিউরে উঠছে। ওরা গাড়ি ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোনমের চটরি টাইপ স্বভাবের জন্য ও বকবক করতে করতে যাচ্ছে। ঠিক তখনই অনামি খেয়াল করলো আরো কেউ যেন কথা বলছে। যখনই অনামি সোনমকে স্টপ করলো, তুই দাঁড়া, তুই দাঁড়া, ঠিক তখনই যেন পাশাপাশি হওয়া আওয়াজগুলো থেমে গেল। সোনম জিনিসটা বুঝতে পারেনি, বা হয়তো অতটা সিরিয়াসলি নেয়নি, তাই সে স্বভাববশত আরো বকবক করতে লাগলো। ও কথাগুলো বলতে আরম্ভ করেছে, 5 সেকেন্ড হয়নি, আবারও সেই রহস্যময় আওয়াজ। ঠিক যেন একজনের উপর আরেকজন কথা বলছে। জিনিসটা ঠিক সেই স্কুলের প্রেয়ারের মতো, সবাই মিলে যখন একই সুরে একই শব্দে কিছু গাওয়া বা বলা হয়, ঠিক সেই মতো। এইবারে কিন্তু সোনমও জিনিসটা খেয়াল করেছে, তাই যারা চুপ করে গেল। চারিদিকে কেমন অন্ধকার, নিস্তব্ধতার সাথে সাথে ঝিঁঝি পোকার ডাক। ঠিক সেই সময় একটা হালকা মৃদু হাসি, তার সাথে ভারী নুপুরের আওয়াজ, ছম ছম ছম
ছম। অনামির তো ফেটে হয়ে গেল, তবুও সাহস নিয়ে ওরা স্কুটি ঠেলে যাচ্ছে। অনামি আর ঠেলতে পারছিল না। শীতের সন্ধ্যায় ওর হাতের তালু এমন ভাবে ভিজেছে, বারবার ধরে যেন স্কুটির হ্যান্ডেল থেকে ওর হাত পিছলে যাচ্ছে বারবার। ঠিক তখনই অনামি খেয়াল করলো স্কুটিটা ঠেলতে ওকে যেন বেশি প্রেসার দিতে হচ্ছে। তখন ও হালকা ভয় ভয়ে পিছন দিকে তাকিয়ে দেখলো সোনম নেই। ও রাস্তার ওই পারে এইভাবে হাত পা ছড়িয়ে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। সাথে সাথে স্কুটিটা স্ট্যান্ডে লাগিয়ে ও দৌড়ে গেছে সোনমকে টেনে আনতে। সোনম চল, সোনম চল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সোনম যে তার হাতটা পাশে এইভাবে ফেলে রেখেছে, অনামি তার সম্পূর্ণ শক্তি দিয়ে টানলেও টানা যাচ্ছে না। ব্যাস, অনামির তো শীতের সন্ধ্যায় হালকা মৃদু বাতাসে ঝরঝর করে কাল ঘাম দিচ্ছে। চেষ্টায় গলা শুকিয়ে গেছে, মাথা কাজ করছে না। এমনই সময় হঠাৎ করেই তার মাথায় ট্রিগার হলো, তাদের গ্রামে এক ফকির বাবা আছে, সে যখনই কারো ঝাড়ফুঁক করে দুদিকে গালে চড় মারে। তখন অনামিও তাই করে, সোনম সোনম করে দুদিকে গালে চড় মারতে থাকে, ততক্ষণ না তার দেহটির মধ্যে প্রাণ ফিরে আসে। লাকিলি সোনমের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই ও তো অবাক, আমি এখানে কি করে এলাম? আমি তো স্কুটি খেলছিলাম, স্কুটিটা কোথায়? আমি না এখানে কি করে এলাম? সে ইজ রিয়েলি টোটালি কনফিউজ। অনামি বলল, এখন এত কিছু বলার সময় নেই, চল এখন ফিরতে হবে বলেই এইভাবে হাতটা ধরে দৌড়াচ্ছে। তখন সোনম নর্মাল। ঠিক তখনই পিছনে সেই মৃদু হাসিটা যেন অট্ট হাসিতে পরিণত হচ্ছে। ওরা দৌড়ে স্কুটির দিকে যায়, কোনো দিকে না তাকিয়ে। অনামি বলে, সোনম তুই সামনেটা ঢাল, আমি পিছন দিকে সাপোর্ট করছি। হ্যান্ডেল ধরে সোনম, অনামি সাপোর্ট দিতে থাকে। ওরা ঠেলছে, একজন সামনে একজন পিছনে। তখনই পিছনে থাকা অনামি দেখতে পায় সবচেয়ে ক্রিপি জিনিস, দুটো পা। লিটারালি ও সামনের মিররে দেখছে দুটো পা এইভাবে হাঁটছে। শূন্যে পা দুটো পুড়ে গেছে, জায়গায় জায়গায় ক্ষত, কিছু কিছু জায়গায় কালো হয়ে গেছে, রক্তে পা দুটো চপচপ করছে। লিটারালি অনামির সাহস হয়নি পিছন ফিরে দেখতে যে পিছনের ওটা কি। সোনম যেহেতু সামনে ছিল, সেও সেম সিচুয়েশন ফেস করে, সেও একটা হাত দেখতে পায়। লিটারালি আমরা যেভাবে হাঁটি, শরীরের কাছে এইভাবে হাতটা ফেলে যেভাবে হাঁটি, ঠিক সেই রকম একটা কালো অবয়ব। সেটা শরীর নাকি অন্য কিছু সেটা বোঝা না গেল, হাতটা ঠিকই বোঝা যাচ্ছিল। নখগুলো যেন গলে গলে পড়ছে, সাথে রক্তটা যখন পড়ছে তখন সোনম ফিল করলো ওর কাঁধে যেন কিছু একটা পড়লো, ঠান্ডা যেন আইসক্রিম। একটা বাটি আইসক্রিম গলে গেলে যেমন চামচে করে তোলা যায় না, তুলতে গেলে পড়ে যায়, ঠিক সেই রকম ঠান্ডা লিকুইড। এদিকে ব্যাকগ্রাউন্ডে যে হাসিটা হচ্ছিল সেটা যেন আরো কেউ কানের কাছে এসে হাসছে, জোরে জোরে হাসছে। জাস্ট ইমাজিন তোমার চারিপাশে এমন একটা গন্ধ যেটা একটা ডিম তো ফাটিয়ে একটা টিফিন বক্সের মধ্যে তুমি ভরে 7-8 দিন রেখে দাও, তারপর 7-8 দিন পরে তুমি সেই টিফিন বক্সটা খুললে যে গন্ধটা বার হবে, ওদের চারিপাশে সেই সময় সেই রকম একটা গন্ধ। ঠিক সেই সময় অনামিকা যে পাটা দেখতে পাচ্ছিল, সেই পায়ের বুড়ো আঙুলটা খসে অনামিকার কোমরে পড়লো। যেহেতু হালকা ঝুঁকে এইভাবে গাড়ি ঠেলছিল, তাই উপর থেকে জাস্ট পড়ে এইভাবে কোমরে জিনিসটা পড়লো। জাস্ট ইমাজিন কতটা ডেঞ্জার জোনে আছে ওরা। ঠিক এমনই সময় 8-10টা গলা তোমাকে ডাকছে, আয় এদিকে আয়, আমার কাছে আয়, আমার সাথে গল্প করবি আয়। এমনই সময় সামনে সোনম জাস্ট মাথা ঘুরিয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিল। তখনই পিছনে থাকা অনামি ওকে সাপোর্ট দিয়ে বলে, আরে কি করছিস, চল যেতে হবে। এই গন্ধে তো যেন বাজে অবস্থা। অনামি 2 বার বমি করতে করতে নিজেকে কন্ট্রোল করেছে। এখন অনামির মনে হলো
মরবো তো এমনি তো, কেননা মা কালীর নাম নিয়ে একটা শেষ চেষ্টা করে দেখা যাক। অনামি সোনমকে বলে, তুই সামনের দিকটা ছাড়, তুই এদিকে আয়। অনামি সামনেটা গিয়ে জাস্ট গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করছে, চাবিটা ঘোরাচ্ছে, খুলছে, বন্ধ করছে, গিয়ার দিচ্ছে, সুইচ টিপছে, এমনই করতে করতে 30-40 সেকেন্ড পার হয়ে যায় এবং স্কুটিটা স্টার্ট নিয়ে নেয়। স্কুটিটা জাস্ট স্টার্ট হতেই সোনম এইভাবে আঁকড়ে ধরে অনামিকা, আঁকড়ে। লিটারালি ওরা সেদিন যে স্পিডে স্কুটিটা চালিয়েছিল, ওরা আজ পর্যন্ত সেই স্পিডে কোনো দিন গাড়ি চালায়নি, কোনো দিন না। অনামি তার সাথে এটাও বলেছিল যে ওর মনে হচ্ছিল ওরা যেন দুজন নয়, পিছনে আরো 4-5 জন বসেছিল। ওর এতটাই ভারী লাগছিল স্কুটিটাকে টানতে। তাও যতটা গায়ের জোর ছিল, ততটা গায়ের জোর দিয়ে ওরা স্কুটি চালিয়ে যায়। চালিয়ে যেতে যেতে যখন একটা গ্রাম দেখতে পায়, একটা দোকান দেখতে পায়, ওরা স্কুটিটা ওখানে থামায়, থামিয়ে ভমিটিং করে 4-5 বার, দেন অজ্ঞান হয়ে যায় দুজনে। নেক্সট ডে যখন ওরা চোখ খুলে, তখনই ওরা জানতে পারে যে ঠিক এই কারণেই অনামির মামা ওদেরকে সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরতে বলেছিল। এবং ফোনটা খুলে দেখে 74টা মিস কল। লিটারালি ওরা সেদিন যে স্পিডে স্কুটিটা চালিয়েছিল, ওরা আজ পর্যন্ত সেই স্পিডে কোনো দিন গাড়ি চালায়নি, কোনো দিন না। আর এদিকে সোনমের মা এবং অনামির বাবা আগের দিন রাত্রেই ওদের খোঁজ করতে করতে গ্রামে এসে পৌঁছেছিল, কিন্তু ওই যে ওইগুলো যে কি ছিল তা আজও রহস্য, সবার অজানা। কিন্তু গ্রামের লোকেরা বলে যে আজ থেকে অনেক বছর আগে ওই জঙ্গলে কয়েকটা কুঁড়ে ঘর ছিল, তারা সবাই মিলেমিশে থাকতো এবং ওইখানেই থাকতো। কিন্তু এমনই এক সন্ধ্যায় ওই ঘরগুলোয় আগুন লেগে যায়। শোনা যায় 8-10 জন থাকতো ওখানে, আর তারা কেউ এই ভয়াবহ আগুন থেকে রেহাই পায়নি। কিন্তু তাও আজও ওরা ওখানে আছে। তো হ্যাঁ ব্রো, যদি এরকম ভিডিও আরো দেখতে চাও দেন সাবস্ক্রাইব।